টপিক ইউনিট 5 এর। ঠিক আছে, এবার আমরা ডিসকাশন করব যে ইনসুলেশন কোঅর্ডিনেশন ব্যাপারটা কি এবং এই ইনসুলেশন কোঅর্ডিনেশনটা কি পদ্ধতিতে করা হয়। ঠিক আছে, তো সাপোজ কোনো একটা পাওয়ার সিস্টেম যদি থাকে, পাওয়ার সিস্টেমের মধ্যে আমরা জানি বিভিন্ন রকমের সিস্টেমের ইকুইপমেন্টস থাকতে পারে। ঠিক আছে, এবং সিস্টেমের মধ্যে ইকুইপমেন্টস যেগুলো কানেক্টেড আছে তাদের ইনসুলেশনের যে লেভেল সেগুলো আলাদা হতেই পারে। ফর এক্সাম্পল ধরো এটা একটা লাইন, আমি বলছি এটা একটা ট্রান্সমিশন লাইন। তো এই ট্রান্সমিশন লাইন থেকে আমি বলতে পারি আমার এখানে একটা ইকুইপমেন্ট কানেক্টেড আছে, আমি বলতে পারি আমার এখানে আরেকটা ইকুইপমেন্ট কানেক্টেড আছে, আবার এখানে ধরো আরেকটা ইকুইপমেন্ট কানেক্টেড আছে। থাকতে পারে তো একটা ট্রান্সমিশন লাইনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইকুইপমেন্ট কানেক্টেড থাকতে পারে। এবার এই যে ইকুইপমেন্টসগুলো কানেক্টেড আছে সেই প্রত্যেকটা ইকুইপমেন্টের নির্দিষ্ট একটা কি থাকে, একটা ইনসুলেশনের লেভেল থাকে। কি থাকে? ইনসুলেশন লেভেল। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় ইনসুলেশন লেভেল। এই ইনসুলেশন লেভেলটা কি ডিসাইড করে? ইনসুলেশন লেভেলটা ডিসাইড করে যে সে কতটা ওভার ভোল্টেজ পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা এই যে ইকুইপমেন্ট তাদের একটা নির্দিষ্ট ইনসুলেশন লেভেল থাকে যে কতটা ভোল্টেজ পর্যন্ত এ সর্বোচ্চ উইথস্ট্যান্ড করতে পারে। ঠিক আছে, তো এবার যদি আমার একটা সিস্টেমের মধ্যে অনেক ইকুইপমেন্টস যুক্ত থাকে এবং তাদের যদি ইনসুলেশন লেভেলগুলো ডিফারেন্ট হয়, তাহলে কি হবে? তাহলে যদি কোনো কারণবশত এই সিস্টেমের মধ্যে একটা ওভার ভোল্টেজ চলে আসে, মানে নর্মাল ভোল্টেজের থেকে অনেক বেশি ম্যাগনিটিউডের যদি একটা এরকম কোনো ভোল্টেজ, ওভার ভোল্টেজ সার্জ যদি চলে আসে, তো সেক্ষেত্রে কি হবে? কোন জায়গায় ইনসুলেশনের ব্রেকডাউনটা আগে ঘটবে বলো? এদের ইনসুলেশন লেভেল মনে করো ডিফারেন্ট। এই ইকুইপমেন্টের একটা পার্টিকুলার ইনসুলেশন লেভেল, এর আবার আলাদা, এর আবার আলাদা। ঠিক আছে, তাহলে ইকুইপমেন্ট এরকম ওভার ভোল্টেজ সার্জ চলে এলে সর্বপ্রথম ইনসুলেশন ব্রেকডাউন কার হবে বলো? কোন ইকুইপমেন্টের আগে ইনসুলেশনের ব্রেকডাউন হবে? যে ইকুইপমেন্টের যার ইনসুলেশন লেভেল কম, হ্যাঁ, যার হচ্ছে ইনসুলেশনের লেভেলটা কম তারই হচ্ছে আগে ইনসুলেশনের ব্রেকডাউন ঘটবে। এবং সেখান দিয়ে ইনসুলেশনের ব্রেকডাউন যখনই ঘটবে আমরা কি বলতে পারি? সেটা গ্রাউন্ডে চলে যাবে। তো ইনসুলেশনের ব্রেকডাউন ঘটা মানে কি? কোনো ধরো ইকুইপমেন্ট তার ইনসুলেশনের ব্রেকডাউন হলো, তার মানে কি? এটা ধরো একটা লাইন, এখানে একটা ইকুইপমেন্ট আছে, এই ইকুইপমেন্টের ইনসুলেশন ব্রেকডাউন হয়েছে। আমরা জানি প্রত্যেকটা ইকুইপমেন্টই কি থাকবে? গ্রাউন্ড করা থাকে। তো যখনই এর ইনসুলেশনের ব্রেকডাউন হয়ে যাবে, ওভার ভোল্টেজের জন্য যে হিউজ একটা কারেন্ট, সেই কারেন্টটা এই রাস্তা দিয়ে এসে এর থ্রু দিয়ে গ্রাউন্ডে রিচ করে যাবে। তাই তো, যার ইনসুলেশন উইক থাকবে সব থেকে সেখানেই ইনসুলেশনের ব্রেকডাউন এরকম ঘটবে। এবং ইনসুলেশন ব্রেকডাউন ঘটার ফলে যে ওভার ভোল্টেজের জন্য যে একটা হিউজ কারেন্ট তৈরি হবে সেটা আমাদের এইরকম ভাবে গ্রাউন্ডে পৌঁছে যাবে। ঠিক আছে, এটা তাহলে ঘটছে কোথায়? সবচেয়ে উইক যে জায়গাটা সেখানে। তো আমরা কি চাইবো? যে যখনই আমরা কোনো একটা পাওয়ার সিস্টেমের ইনসুলেশন লেভেলগুলোকে ডিজাইন করব, যে কোন ইকুইপমেন্টের ইনসুলেশন লেভেল কত রাখা উচিত, সেই ব্যাপারগুলোকে যখন আমরা ডিসিশন নেব, তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যার ইনসুলেশন লেভেল আমরা কম রাখবো সেটা হচ্ছে সব থেকে উইক পয়েন্ট। তাই তো, ইনসুলেশন লেভেল যে জায়গাটার কম, মনে করো হচ্ছে ফর এক্সাম্পল এখানে আমার অনেকগুলো ইকুইপমেন্ট আছে, এটা ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার, এটা ধরো 3 নাম্বার। এখন যদি এমন হয় যে এই 2 নাম্বার যেটা আছে তার ইনসুলেশন লেভেল সব থেকে উইক, তাহলে ইনসুলেশনের যে ওভার ভোল্টেজের জন্য যে ইনসুলেশন পাংচারটা হবে সেটা আগে আমার এই 2 নাম্বার ইকুইপমেন্টেই হবে। ঠিক আছে, তার মানে আমরা উইক পয়েন্ট কোনটা হবে সেটাকে আমরা ডিসিশন নিতে পারি তার ইনসুলেশন লেভেলটাকে কম রেখে। এবং যেখানে আমরা ইনসুলেশন লেভেলটাকে কম রাখবো সেখানেই আমাদের এই ওভার ভোল্টেজের জন্য ব্রেকডাউনটা ঘটবে। ঠিক আছে, তো আমাদের যে নিজেদের ইচ্ছা মতো এই যে আমরা ইনসুলেশনের লেভেলগুলোকে ডিসিশন নিতে পারছি, যে কোথায় কত ইনসুলেশন লেভেল থাকবে সেটাকে ডিসাইড করতে পারছি, এই জিনিসটাকেই বলা হচ্ছে ইনসুলেশন কোঅর্ডিনেশন। ঠিক আছে, এই জিনিসটার নামই দেওয়া হচ্ছে কি? ইনসুলেশনের কোঅর্ডিনেশন। ঠিক আছে, তো এটা কি নিজের ইচ্ছা মতো যেমন খুশি করা হবে? তা কিন্তু নয়। তো এই ইনসুলেশনের লেভেল কোন ইকুইপমেন্টের কোথায় কত হবে সেটা আমাদেরকে এমন ভাবে ডিসিশন নিতে হবে যাতে ইনসুলেশনের ফেলিওর যদি হয় তাহলেও যেন সেটা একটা এমন জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে যাতে সিস্টেমের সব থেকে কম ড্যামেজ হয়। ঠিক আছে, মানে ইফ দ্য ইনসুলেশন ব্রেকডাউন অকার্স দেন ইট কনফাইন্স টু
the place where it would result the least damage to the system, মানে যে জায়গায় ইনসুলেশনের ব্রেকডাউন ঘটলেও সেটা সবথেকে কম ক্ষতি করবে, সবথেকে কম ক্ষতি যেখানে করবে সেখানেই যেন আগে ইনসুলেশনের ব্রেকডাউনটা ঘটে। ঠিক আছে, এবং আর কি দেখতে হবে না, যেখানে ইনসুলেশনের ব্রেকডাউন ঘটলে সেটাকে রিপেয়ার করাটা ইজি। ঠিক আছে, রিপেয়ার করাটা ইজি অ্যান্ড রিপ্লেস করাটাও ইজি, অ্যান্ড অলসো দ্যাট রেজাল্টস লিস্ট ডিস্টারবেন্স টু দ্য পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, এবং পাওয়ার সাপ্লাই যেটা জ্বলছে তার মধ্যে সব থেকে কম ডিস্টারবেন্স যেখানে ব্রেকডাউন হলে হবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই জায়গাতেই যেন ইনসুলেশনটা সব থেকে উইক থাকে। সব জায়গায় তো আর স্ট্রং ইনসুলেশন সম পরিমাণ রাখা সম্ভব নয়। ঠিক আছে, তো এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেখানে ইনসুলেশনটা আমরা উইক পয়েন্ট রাখবো সেই জায়গা, মানে যার ইনসুলেশন লেভেল আমরা কম রাখবো সেখানে এমনভাবে সেই জায়গাটাকে ডিসিশন নেব যে সেখানে যদি ইনসুলেশনের ব্রেকডাউন ঘটেও তাহলেও সেই লসটা বা সেই ড্যামেজটা খুব একটা বেশি সিভিয়ার হবে না, সেই ইনসুলেশনের ব্রেকডাউন ঘটলেও তাকে ইজিলি রিপেয়ার অথবা রিপ্লেস করা যাবে, অথবা তার জন্য পাওয়ার সিস্টেমের খুব একটা বেশি ক্ষতি হবে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখেই ইনসুলেশনের ডিজাইনটা করা থাকে, ইনসুলেশনের লেভেলটাকে ডিসিশন নেওয়া থাকে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে কি বলা হয়, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইনসুলেশন কোঅর্ডিনেশন। ঠিক আছে, এই প্রসেসটার নামই হচ্ছে ইনসুলেশনের কোঅর্ডিনেশন। ঠিক আছে, এবারে এই ইনসুলেশন কোঅর্ডিনেশনের ব্যাপারটা জানতে গেলে এখানে কিছু সিস্টেমের টার্মস আমাদেরকে জানতে হবে, যেরকম হচ্ছে নমিনাল সিস্টেম ভোল্টেজ। নমিনাল সিস্টেম ভোল্টেজ কাকে বলে না, এটা হচ্ছে সিস্টেমের মধ্যেকার যে লাইন ফেজ টু ফেজ যে ভোল্টেজ, যেটা সিস্টেমের মধ্যে নর্মালি যেটা থাকে সেটাকেই বলা হয় নমিনাল সিস্টেম ভোল্টেজ। যেরকম কয়েকটা পপুলার নমিনাল সিস্টেম ভোল্টেজ আমরা জানি, যেমন 11 কেভি, 33 কেভি, 132 কেভি, 220 কেভি, 6.6 কেভি, এগুলো হচ্ছে এক একটা আমাদের নমিনাল সিস্টেম ভোল্টেজ। এগুলো কিন্তু সবই ফেজ টু ফেজ ভোল্টেজ, দুটো ফেজের মধ্যেকার ভোল্টেজ, ফেজের সঙ্গে নিউট্রালের ভোল্টেজ কিন্তু নয়। ঠিক আছে, নমিনাল সিস্টেম ভোল্টেজ মানে আমরা যে নর্মাল সিস্টেম ভোল্টেজ গুলোর কথা জানি সেগুলোকেই বলা হচ্ছে। আর ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ ব্যাপারটা কি, ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ হচ্ছে যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, যেটা ওই সিস্টেমের মধ্যে আমরা লং টাইমের জন্য রেখে দিতে পারি। ঠিক আছে, যেরকম একটা 11 কেভি সিস্টেম যদি হয়, সেই 11 কেভি সিস্টেম 50 হার্জে চলছে, সেখানে 50 হার্জে যদি আমরা 11 কেভির পরিবর্তে 10% বেশি অর্থাৎ 12 কেভিও রেখে দিই এবং কন্টিনিউ রেখে দিই, তাহলেও কিন্তু কোনো ড্যামেজ হবে না, কন্টিনিউ সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। সেরকম ভাবেই 33 কেভি সিস্টেমের ক্ষেত্রে সেটা হচ্ছে 36 কেভি কন্টিনিউয়াসলি 50 হার্জে উইথস্ট্যান্ড করতে পারবে। এটা চলতে থাকবে আপ টু 220 কেভি পর্যন্ত। 220 কেভির ক্ষেত্রেও 10% বেশি অর্থাৎ কিনা 245 কেভি যদি আমরা রাখি 50 হার্জে, সেটা কনস্ট্যান্টলি উইথস্ট্যান্ড করতে পারবে। ঠিক আছে, মানে আপ টু 220 কেভি সিস্টেম পর্যন্ত আমাদের যে ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ সেটা হচ্ছে নমিনাল সিস্টেম ভোল্টেজের 110% হয়ে থাকে। ঠিক আছে, 110% মানে 1.1 দিয়ে আমরা নমিনাল সিস্টেম ভোল্টেজকে গুণ করলে এই ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজের ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু 400 কেভি বা তার পরের ক্ষেত্রে, মানে যেরকম 400 কেভি অথবা তার থেকেও যদি হায়ার লেভেলের ভোল্টেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ যেটা হয় সেটা হচ্ছে 105% অফ দ্য নমিনাল সিস্টেম ভোল্টেজ, মানে 400 গণিত 1.05 সেক্ষেত্রে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আর 1.1 দিয়ে গুণ করলে হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, নমিনাল সিস্টেম ভোল্টেজ এবং ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ। তো ইনসুলেশন কোঅর্ডিনেশন যখন ডিজাইন করা হবে তখন এই ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে নমিনাল সিস্টেম ভোল্টেজটা কত এবং ম্যাক্সিমাম যেটা আমাদের সিস্টেম ভোল্টেজ সেটাই বা কত, সেই ব্যাপারগুলো জানতে হবে। নেক্সট আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টর অফ আর্থিং। ঠিক আছে, ফ্যাক্টর অফ আর্থিং, এই ফ্যাক্টর অফ আর্থিং ব্যাপারটা কি না, এটা হচ্ছে দ্য রেশিও অফ দ্য হাইয়েস্ট আরএমএস ফেজ টু আর্থ পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ on a sound phase during an earth fault to the RMS phase to phase power frequency voltage which would be obtained at the selected location without the fault. ঠিক আছে, উইদাউট দ্য ফল্ট যখন কোনো একটা সিস্টেম আমরা বলবো ফ্যাক্টর অফ আর্থিং, ফ্যাক্টর অফ আর্থিংটা জিনিসটা কি, মনে করো একটা সিস্টেম আছে এরকম রেড, ইয়েলো আর ব্লু, থ্রি ফেজ একটা সিস্টেম আমরা বলবো এরকম, ধরো রেড, ইয়েলো আর ব্লু তিনটে ফেজ আছে। ঠিক আছে, এই থ্রি ফেজ সিস্টেম এখানে হয়েছেটা কি, ধরো আমাদের এটা হচ্ছে আনগ্রাউন্ডেড সিস্টেম, মনে করো মানে নিউট্রাল আছে, নিউট্রাল পয়েন্ট আছে,
কিন্তু নিউট্রালটাকে গ্রাউন্ড করা নেই। এরকম সিস্টেমের কথা আমি আগে বলেছি তো। এরকম সিস্টেম কোথায় ইউজ হতো? এটা এটা হচ্ছে আইসোলেটেড নিউট্রাল সিস্টেম, ঠিক আছে? এরকম সিস্টেম আগে ইউজ হতো, ঠিক আছে? আর্কিং গ্রাউন্ড যেদিন এক্সপ্লেন করেছিলাম সেদিন এটা আমি এক্সপ্লেন করেছিলাম। তো ফ্যাক্টর অফ আর্থিং কাকে বলে? ফ্যাক্টর অফ আর্থিং এর ডেফিনেশনটা কি? আমি সংক্ষেপে লিখছি, ফ্যাক্টর অফ আর্থিং এফ ফুল স্টপ কি, ঠিক আছে? এটা মানে হচ্ছে যদি কোনো একটা ফেজে ফল্ট হয়, ফর এক্সাম্পল ধরো এখানে আমার ব্লু ফেজে ফল্ট হয়ে গেছে, এই ফেজটা গ্রাউন্ড ফল্ট হয়ে গেছে, ঠিক আছে? ব্লু ফেজে একটা গ্রাউন্ড ফল্ট হয়েছে, তাহলে সেই অবস্থাতে ফল্ট হওয়া অবস্থাতে আমরা কি বলছি না আরএমএস ভ্যালু অফ দা ফেজ টু আর্থ পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, ঠিক আছে? এবং আর্থের সঙ্গে মানে যে সাউন্ড ফেজ, এখানে ফল্টি ফেজ কোনটা? ব্লু ফেজে ফল্ট হয়েছে, তাহলে সাউন্ড ফেজ কোন দুটো? রেড ফেজটা আর আমার ইয়েলো ফেজ, এই দুটো হচ্ছে সাউন্ড ফেজ। এবার এই যে সাউন্ড ফেজের সঙ্গে আর্থের যা ভোল্টেজ, এই একটা ফেজে যে ফল্ট হয়ে গেছে সেইটা বাদ দিয়ে যে দুটো ভালো ফেজ আছে সেই ফেজের সঙ্গে আর্থের যে ভোল্টেজ তার ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? তার ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিতে হবে, ডিভাইডেড বাই কাকে করতে হবে না ডিভাইডেড বাই হচ্ছে যখন সিস্টেমের মধ্যে কোনো ফল্ট নেই, মানে ধরো সিস্টেমটা নর্মালি চলছে, এইরকম আছে নর্মাল থাকা অবস্থায়, তখন হচ্ছে যে কোনো দুটো ফেজের মধ্যে যে আমাদের ফেজ টু ফেজ ভোল্টেজ আমরা পাই তার রেশিও, ঠিক আছে? ধরো আমার এটা হচ্ছে 11 কেভি সিস্টেম আমরা যদি ধরে নিই, বা ফর এক্সাম্পল ধরো এটা 132 কেভি সিস্টেম, ফর এক্সাম্পল ধরে নাও এটা হচ্ছে একটা 132 কেভি সিস্টেম, ঠিক আছে? 132 কেভি এরকম একটা সিস্টেম আছে। তা 132 কেভি নমিনাল ভোল্টেজ যদি হয়, তাহলে ফেজ টু আর্থ ভোল্টেজ নর্মাল কন্ডিশনে কত বলো দেখি? ফেজ টু আর্থ ভোল্টেজ নর্মাল কন্ডিশনে কত হয়? 132 কেভি যদি নমিনাল ভোল্টেজ বলে, কি বললাম? নমিনাল ভোল্টেজটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেজ টু ফেজ ভোল্টেজ। আচ্ছা, শুনতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি বলো সেটা, যদি 132 কেভি নমিনাল ভোল্টেজ হয় তাহলে ফেজ টু ফেজ ভোল্টেজ কত? এটাই 132 কেভি নমিনাল ভোল্টেজের ডেফিনেশনে তো বললাম, এটাই নমিনাল ভোল্টেজের ডেফিনেশনটা কি? ইট ইজ দা ফেজ টু ফেজ ভোল্টেজ, তাই না? তাহলে 132 কেভি নমিনাল ভোল্টেজ মানে হচ্ছে রেড ফেজের সঙ্গে ইয়েলো ফেজের ভোল্টেজ হচ্ছে 132 কেভি। এটা কখন? এটা নর্মাল কন্ডিশনে, ঠিক আছে? নর্মাল কন্ডিশনে এইটা। এবার মনে করো একটা ফেজে ফল্ট হয়ে গেছে, গ্রাউন্ড ফল্ট হয়ে গেছে, তাহলে ফেজ টু ফেজ ভোল্টেজ আমার 132 কেভি, কিন্তু ফেজ টু নিউট্রাল কত হওয়া উচিত ছিল? যদি ফেজ টু নিউট্রালের কথা আমরা বলি, নর্মাল কন্ডিশনে কত হবে বলো? ফেজ টু নিউট্রাল ভোল্টেজ 132 ডিভাইডেড বাই √3 হবে, তাই না? 132 ডিভাইডেড বাই √3 হবে, এটাই তো হওয়ার কথা ফেজ টু আর্থ যে ভোল্টেজটা। যদি আমার হেলদি থাকে, তো মানে এরকম ফল্ট হয়নি, ধরো হেলদি আছে, তিনটে ফেজই হেলদি আছে, সেই অবস্থাতে প্রত্যেকটা ফেজের সঙ্গে এই যে নিউট্রাল তার ভোল্টেজ কত হবে? 132 ডিভাইডেড বাই √3 কেভি, এত কেভি হবে। কিন্তু এটা দেখা গেছে যদি একটা কোনো ফেজে ফল্ট হয়ে যায় এবং সিস্টেমে যদি প্রপারলি গ্রাউন্ড না করা থাকে, নিউট্রালটাকে যদি গ্রাউন্ড না করা থাকে, সেক্ষেত্রে কি হয়? যে দুটো হেলদি ফেজ আছে তাদের ভোল্টেজগুলো অনেকটা বেড়ে যায়, ঠিক আছে? অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে, মানে নর্মালি এটা 132/√3 থাকার কথা, কিন্তু সেটা 132/√3 থাকার পরিবর্তে অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে? এবার এই যে কতটা বেশি হয়েছে, মানে সেই ভোল্টেজটা ডিভাইডেড বাই, মানে এটা হচ্ছে হেলদি ফেজের ক্ষেত্রে, আমরা যদি বলি হেলদি ফেজের ক্ষেত্রে এটা হচ্ছে ফেজ টু আর্থ ভোল্টেজ, মানে ফেজ টু আর্থ ফর হেলদি ফেজ, ঠিক আছে? ভি ফেজ টু আর্থ, ঠিক আছে, ফর হেলদি ফেজ। আমি সংক্ষেপে লিখছি, হেলদি ফেজের ক্ষেত্রে এটা ফেজ টু আর্থ ভোল্টেজ ডিভাইডেড বাই ফেজ টু ফেজ, এই ভোল্টেজটা যখন সিস্টেমটা নর্মাল থাকে তখন, ঠিক আছে? নর্মাল কন্ডিশনে এটা হচ্ছে ফল্টি কন্ডিশনে, উপরে যেটা লিখেছি সেটা হচ্ছে ফল্টি কন্ডিশনে ফেজ টু আর্থ ভোল্টেজ অফ দ্য হেলদি ফেজ, মানে যে ফেজটাই ফল্ট হয়নি সেই অবস্থায়, যে ফেজে ফল্ট হয়নি সেই দুটো ফেজের সঙ্গে আমার গ্রাউন্ডের ভোল্টেজ কত সেইটা হচ্ছে উপরে লিখছি। আর নিচে লিখছি কি? ফেজ টু ফেজ ভোল্টেজ যখন কোনো সিস্টেমে ফল্টই নেই, আনফল্ট মানে নর্মাল কন্ডিশন, সেই অবস্থাতে হচ্ছে আমার দুটো ফেজের মধ্যে ভোল্টেজ কত সেইটা, ঠিক আছে? তাহলে এই দুটো ভোল্টেজের রেশিওকে বলা হচ্ছে ফ্যাক্টর অফ আর্থিং, ঠিক আছে? এখন যদি সিস্টেমের আর্থিং ঠিকমতো করা থাকে, মানে কি নিউট্রালটা যদি ঠিকমতো গ্রাউন্ড করা থাকে, তখন কি হবে? নিউট্রালটা ঠিকমতো গ্রাউন্ড করা থাকলে যদি একটা ফেজে ফল্ট হয়ে যায়, বাকি যে দুটো হেলদি ফেজ আছে তাদেরও ভোল্টেজ কিন্তু এটাই থাকবে, এটা থেকে চেঞ্জ হবে না, 132/√3 থাকবে। আর ফেজ টু ফেজ ভোল্টেজ এটা শুধু 132 হবে। তার মানে তখন ফ্যাক্টর অফ আর্থিং কত হবে? যদি প্রপারলি গ্রাউন্ড করা থাকে তখন আমরা বলতে পারি ফ্যাক্টর অফ আর্থিং এর ভ্যালু কত বলো? যদি প্রপারলি গ্রাউন্ড করা থাকে, এরকম একটা সিস্টেম আমরা কনসিডার করি, তখন ফেজ টু আর্থ ভোল্টেজ অফ হেলদি ফেজ সেটা কত?
সেটা হচ্ছে 132/√3, এইটা 132 ডিভাইডেড বাই √3 এইটা হবে, ঠিক আছে, উপরে। আর নিচে কত থাকবে? নিচে থাকবে আমার হচ্ছে ফেজ টু ফেজ ভোল্টেজ, নর্মাল কন্ডিশনে ফেজ টু ফেজ ভোল্টেজ, সেটা কত হয়? সেটা হয় 132 কেভি, ঠিক আছে, 132 কেভি। এবার এইটাকে জেনারেলি পার্সেন্টেজের হিসাবে লেখা থাকে, তার জন্য উপরে 100% দিয়ে গুণ করে দেওয়া হয়, ঠিক আছে। উপরে 100% দিয়ে গুণ করে যদি তুমি এটা ক্যালকুলেট করো, এটা দেখতে পাবে অলমোস্ট কত আসছে, 57.7%, ঠিক আছে, 57.7% এটা আসছে। তোমরা এটা ক্যালকুলেট করে দেখতে পারো। এটা কখন সম্ভব? যদি আমার এই নিউট্রাল যেটা আছে, তিনটে ফেজের যে নিউট্রাল পয়েন্ট, সেটা যদি প্রপারলি গ্রাউন্ড করা থাকে তো এটা সম্ভব। কিন্তু যদি প্রপারলি গ্রাউন্ড না করা থাকে, তখন কিন্তু সিস্টেমের এই উপরের যে টার্নটা, মানে ফেজ টু আর্থ ভোল্টেজ অফ দ্য হেলদি ফেজ, এটা এই 132/√3 থাকে না, এর থেকে অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। তখন কিন্তু এই রেশিওটা 57.7% আর থাকে না, এর থেকে অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। তো ফ্যাক্টর অফ আর্থিংটা যত 57.7% যদি থাকে তাহলে সব থেকে ভালো। আর যদি একদমই আইসোলেটেড থাকে নিউট্রালটা, তখন তো এর ভ্যালু 100% হয়ে যাবে, ফ্যাক্টর অফ আর্থিং 100% হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কোনো মতেই সিস্টেমের ক্ষেত্রে আমরা এই ফ্যাক্টর অফ আর্থিংটাকে 80%-এর বেশি অ্যালাউ করব না, ঠিক আছে। মানে ধরো নিউট্রালটা গ্রাউন্ড তো করা আছে কিন্তু প্রপারলি গ্রাউন্ড করা নেই, একটু রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে গেছে, নিউট্রাল গ্রাউন্ডিং এর রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবেই এই ভোল্টেজটার মানটা বেড়ে যাবে, উপরের মানটা বেড়ে যাবে, এবং তখন ফ্যাক্টর অফ আর্থিংটাও বেড়ে যাবে। কিন্তু ফ্যাক্টর অফ আর্থিং যেন কোনো মতেই 80%-কে ক্রস না করে, এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। মানে প্রপারলি এফেক্টিভলি আর্থ সিস্টেম, তাহলে তা না হলে কিন্তু হবে না। এ সিস্টেম ইজ সেড টু বি এফেক্টিভলি আর্থ অনলি ইফ দ্য ফ্যাক্টর অফ আর্থিং ডাজ নট এক্সিড 80%, ঠিক আছে। আর যদি এটা 80%-কে ক্রস করে যায়, তখন আমরা বলবো দ্য সিস্টেম ইজ নট এফেক্টিভলি বা নন এফেক্টিভলি আর্থ, ঠিক আছে, নন এফেক্টিভলি আর্থ তখন আমরা বলবো, ঠিক আছে। আর যদি এটা আইসোলেটেড নিউট্রাল হয়, আইসোলেটেড নিউট্রাল মানে হচ্ছে নিউট্রালটা একদমই গ্রাউন্ড করা নেই, নিউট্রালের সঙ্গে গ্রাউন্ডের কোনো সম্পর্কই নেই, এই পরিস্থিতি থেকে একে বলা হবে আইসোলেটেড নিউট্রাল সিস্টেম। তো আইসোলেটেড নিউট্রাল সিস্টেম আগে ট্রান্সমিশন সিস্টেমে ইউজ হতো, তখন ফ্যাক্টর অফ আর্থিং এর ভ্যালু হতো 100%, তখন আমার 100% হয়ে যেত ফ্যাক্টর অফ আর্থিং, ঠিক আছে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ফ্যাক্টর অফ আর্থিংটা কত আছে সিস্টেমের ক্ষেত্রে, এগুলো ইনসুলেশন কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। এবারে আমরা আসবো যে বিভিন্ন রকমের যে প্রোটেক্টিভ ডিভাইস আমরা ইউজ করছি ইনসুলেশনসকে রক্ষা করবার জন্য, আমরা কি ধরনের সিস্টেমসগুলোকে ইউজ করছি ইনসুলেশন কোঅর্ডিনেশনের জন্য, আমরা কি কি মেথডস ইউজ করছি, ঠিক আছে। তো সেইগুলো দেখতে হবে। তো যেরকম আমরা লাইটেনিং অ্যারেস্টারের কথা বলেছি, তাই তো, লাইটেনিং অ্যারেস্টার আমরা কথা বলেছি, সেটা কি? সেটা হচ্ছে এক ধরনের প্রোটেক্টিভ ডিভাইস, তাই তো, প্রোটেক্টিভ ডিভাইস যেটা আমরা ওভার ভোল্টেজের হাত থেকে সিস্টেমকে প্রোটেক্ট করে, লাইটেনিং অ্যারেস্টার অথবা সার্জ অ্যারেস্টার, ঠিক আছে। এবার সেগুলোকে কি রকম ভাবে ডিজাইন করা থাকে? সেগুলোকে এমন ভাবেই ডিজাইন করা থাকে, লাইটেনিং বা সার্জ অ্যারেস্টার, ধরো একটা আমাদের ট্রান্সফরমার আছে, সাপোজ একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের ধরো এটা বুশিং, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সফরমারের বুশিংটাকে আমরা শো করছি, ঠিক আছে। তার আগে ধরো আমরা একটা লাইটেনিং অ্যারেস্টার লাগিয়েছি, ঠিক আছে, লাইটেনিং অ্যারেস্টার ধরো আমরা একটা কানেক্ট করেছি, এটা আমাদের কি আছে? এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার বুশিং, এখান থেকে আমাদের লাইভ কন্ডাক্টর, যেটা আমাদের লাইভ কন্ডাক্টর, সেটা ট্রান্সফরমারের ভেতরে ঢুকে গেছে। ধরো এটা ধরো একটা ট্রান্সফরমারের উপর দিয়ে, এটা হচ্ছে লাইভ কন্ডাক্টর, এটা আমাদের বুশিং এর মাধ্যমে ট্রান্সফরমারের ভেতরে প্রবেশ করেছে, ঠিক আছে, বুশিং এর মাধ্যমে ট্রান্সফরমারের ভেতরে এটা প্রবেশ করে গেছে, ঠিক আছে। এখন এই ট্রান্সফরমারের বুশিংটাকে প্রোটেক্ট করবার জন্য আমরা এখানে কি ইউজ করি? এর অ্যাক্রস একটা রড গ্যাপ তো ইউজ করি, এখানে আমরা একটা রড গ্যাপ তো ইউজ করি, রড গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার, সেটা তো ইউজ করি। তারও আগে আমরা লাইনের মধ্যে আরেকটা জিনিসকে ইউজ করে থাকি, মানে এটা রড গ্যাপ তো শুধুমাত্র ইউজ করলে হবে না, ওটা খালি একটা ব্যাকআপ প্রোটেকশন, কিন্তু মেন প্রোটেকশনের জন্য এখানে আমাকে আরো একখানা লাইটেনিং অ্যারেস্টারকে কানেক্ট করতে হবে। তো মনে করো এখানে আমরা মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার এমওভি টাইপের আরেকটা লাইটেনিং অ্যারেস্টারকে এখানে কানেক্ট করে রেখেছি, ঠিক আছে, লাইটেনিং অ্যারেস্টার আরেকটা আমরা এখানে গ্রাউন্ড কানেক্ট করে রেখেছি। এটা হচ্ছে আমাদের সাপোজ একটা এমওভি টাইপের লাইটেনিং অ্যারেস্টার, মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ লাইটেনিং অ্যারেস্টার। এটাকে আমরা কি জন্য লাগিয়েছি না, এটা হচ্ছে ট্রান্সফরমারের বুশিং, সেটাকে যদি ওভার ভোল্টেজের হাত থেকে প্রোটেক্ট করতে হয় তার জন্য আমরা এটাকে কানেক্ট করেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা সার্জ অ্যারেস্টার, এটা কি? এটা হচ্ছে লাইটেনিং অ্যারেস্টার অথবা সার্জ অ্যারেস্টার বলা যেতে পারে এটা একটা, ঠিক আছে। এবার এই লাইটেনিং অ্যারেস্টারটাকে এমন ভাবেই ডিজাইন করা থাকবে যে
যদি কোনো কারণে একটা সার্টেন লেভেল অফ ওভার ভোল্টেজ পর্যন্ত, মানে সিস্টেমে ধরো ওভার ভোল্টেজ হয়েছে, এই লাইনের মধ্যে মনে করো হাই একটা ভোল্টেজ সার্জ তৈরি হয়েছে, মানে এই লাইন দিয়ে ট্রাভেল করে করে আসছে, এই লাল লাল রঙের যে ট্রান্সমিশন লাইন দেখিয়েছি ওখান দিয়ে ট্রাভেল করে করে আসছে, হিউজ একটা লাইটেনিং সার্জ আসছে। এবার এই লাইটেনিং সার্জের একটা সার্টেন লেভেল পর্যন্ত আমার মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার আছে এ কি করবে, এদিক থেকে গ্রাউন্ড করে দেবে, এই কারেন্টটাকে এদিক দিয়ে গ্রাউন্ডে পাঠিয়ে দেবে। ঠিক আছে, কারণ এর মধ্যে আমরা জানি কি থাকে, এর মধ্যে হচ্ছে আমাদের জিঙ্ক অক্সাইড থাকে। জিঙ্ক অক্সাইড যেটা হচ্ছে যখন কম ভোল্টেজ থাকে বা নর্মাল ভোল্টেজ যখন থাকে তখন বেশি রেজিস্ট্যান্স অফার করে, কিন্তু যখনই এটা হিউজ ভোল্টেজ চলে আসে তখন ওটার একটা লো রেজিস্ট্যান্স অফার করে এবং তার জন্য এখান দিয়ে কারেন্টটা ইজিলি গ্রাউন্ডে চলে যেতে পারে। মানে যখন একটা সার্টেন লেভেল অফ ওভার ভোল্টেজ পর্যন্ত এইভাবে কারেন্টটাকে বাইপাস করতে থাকবে। ঠিক আছে, মানে এবং এটারও কোনো নিজেরও কোনো ড্যামেজ হলো না এবং এটা সিস্টেমটাকেও বাঁচাতে থাকলো ওভার ভোল্টেজের হাত থেকে। কিন্তু একটা সার্টেন লেভেলে পর্যন্ত তো এর একটা সহ্য করার ক্ষমতা থাকবে, কিন্তু এমন তো নয় যত ওভার ভোল্টেজই চলে আসুক এটাকে গ্রাউন্ড করে দিতে পারবে। এরও তো একটা ব্রেকডাউন ভোল্টেজ লেভেল থাকবে। এই যে লাইটেনিং অ্যারেস্টার আমরা দেখালাম, এই লাইটেনিং অ্যারেস্টারেরও তো একটা ব্রেকডাউন হবে একটা পার্টিকুলার ভোল্টেজে গিয়ে, মানে তার থেকে বেশি যদি ওভার ভোল্টেজ চলে আসে এই লাইনের মধ্যে দিয়ে তখন কিন্তু এ আর সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে না, এ নিজে পাংচার হয়ে ব্রেকডাউন হয়ে যাবে সিস্টেমে। ঠিক আছে, কিন্তু তখনও আমাদেরকে মাথায় রাখতে হবে যে কখন ব্রেকডাউনটা হবে বলো, যখন এর ইনসুলেশনটা ড্যামেজ হয়ে যাবে, এর মধ্যে যে ইনসুলেটিং মেটেরিয়ালসটা ছিল তার ইনসুলেশনের যখন ব্রেকডাউন হয়ে যাবে তখনই আমার এটার এই লাইটেনিং অ্যারেস্টারটা ড্যামেজ হয়ে যাবে বা এর মধ্যে দিয়ে হিউজ একটা লাইটেনিং সার্জ গ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, কিন্তু এর যে ইনসুলেশনের ব্রেকডাউনটা হবে সেটা একটা পার্টিকুলার ভোল্টেজে গিয়ে হবে, তাই তো? একটা পার্টিকুলার লেভেল অফ ওভার ভোল্টেজ হলে তখনই এর ইনসুলেশনের এরকম ব্রেকডাউন আমরা দেখতে পাবো। কিন্তু যদি আমরা বলি যে এর যে লেভেলে গিয়ে ইনসুলেশনের ব্রেকডাউনটা হবে আর আমাদের এই যে লাইটেনিং, এই আমাদের যে ট্রান্সফরমারের বুশিংটা ছিল তারও তো একটা পার্টিকুলার ভোল্টেজে গিয়ে ইনসুলেশনের ব্রেকডাউনটা হবে। এবার বলো দেখি কোনটার ইনসুলেশন ব্রেকডাউনটা আগে হওয়া উচিত, আমার এই ট্রান্সফরমারের বুশিংটার যে ইনসুলেশন আছে সেটার ব্রেকডাউন আগে হওয়া উচিত, না এই যে লাইটেনিং অ্যারেস্টার আছে তার ইনসুলেশনের ব্রেকডাউনটা আগে হওয়া উচিত? বলো রাহুল মান। হ্যাঁ স্যার বলুন। বলছি এখানে একটা লাইটেনিং অ্যারেস্টার আমরা লাগিয়েছি, লাইটেনিং অ্যারেস্টারটা ওভার ভোল্টেজ এলে সেটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দিচ্ছে, নিজের মধ্যে দিয়ে পাস করছে সিস্টেম ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ এলে, কিন্তু এটারও একটা পার্টিকুলার ব্রেকডাউন ভোল্টেজ থাকবে, মানে তার থেকে বেশি ওভার ভোল্টেজ চলে এলে এও আর সহ্য করতে পারবে না, এরও ব্রেকডাউন হবে। এখন আমার প্রশ্ন যে এর যে লেভেলে গিয়ে ইনসুলেশনের ব্রেকডাউন হবে আর এই ট্রান্সফরমার বুশিং যেটাকে প্রোটেক্ট করার জন্য আমি লাইটেনিং অ্যারেস্টারটাকে ইউজ করছি তার যে লেভেলে গিয়ে ভোল্টেজের ব্রেকডাউনটা হবে বা ইনসুলেশনের ব্রেকডাউনটা হবে তার মধ্যে কোন লেভেলটা কম, কার ইনসুলেশনের ব্রেকডাউন আগে ঘটবে, এই লাইটেনিং অ্যারেস্টারে না এই ট্রান্সফরমারের বুশিং, কোনটার ইনসুলেশন ব্রেকডাউন আগে ঘটবে, এটা আমি প্রশ্ন করছি। লাইটনিং অ্যারেস্টারে করা উচিত, কারণ ওইটা এই বুসিংটাকে প্রোটেক্ট করার জন্যই তো আমরা ওটাকে লাগিয়েছি। ঠিক আর ওটা যদি ঠিক ইনসুলেশন নষ্ট হয় তাহলে আমরা রিপেয়ারও করতে পারবো সহজে। ঠিক সেটাই সেটাই, মানে সেই কারণেই ইনসুলেশন যেটা লেভেল সেট করব আমরাই তো এগুলোকে মানে যখন ডিজাইন করছি সিস্টেমটাকে আমরাই তো কার কত ইনসুলেশন লেভেল হবে সেটা ডিজাইন করছি, তো তখন দেখতে হবে লাইটেনিং অ্যারেস্টারের ইনসুলেশন লেভেল যেন কম থাকে কম্পারেটিভ টু দিস লাইটেন, মানে দিস ইনসুলেশন লেভেল অফ দা ট্রান্সফরমার বুশিং। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। তো এই ব্যাপারটাই মাথায় রাখার আছে ইনসুলেশন কোঅর্ডিনেশন করবার সময়। ঠিক আছে, এবার হচ্ছে যখন আমরা শিল্ড ওয়্যার ইউজ করছি, কিছু কিছু মেথডস আছে লাইটেন ইনসুলেশন কোঅর্ডিনেশনের, সেগুলো আমরা একটু ডিসকাস করছি। যেরকম হচ্ছে এই যে শিল্ড ওয়্যার ব্যবহার করে কি করা যেতে পারে। শিল্ড ওয়্যার ব্যাপারটা কি? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা একটা কিসের ছবি বলো তো? এই ছবিটা কিসের ছবি? এটা হচ্ছে আমাদের একটা টাওয়ার। এরকম টাওয়ার তোমরা দেখেছো, ট্রান্সমিশন লাইন এরকম টাওয়ার দিয়ে যায়, এটা এটা কত সার্কিট আছে? এটা দিয়ে কি একটাই সার্কিট যায় না দুটো সার্কিট যায় এরকম টাওয়ারের মাধ্যমে? ডাবল সার্কিট। এটা হচ্ছে ডাবল সার্কিট একটা ট্রান্সমিশন টাওয়ার। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ফেজ কন্ডাক্টর, এগুলো হচ্ছে ধরো এ ফেজ, এটা একটা এ ফেজ, এটা হচ্ছে এ ফেজ।
ঠিক আছে, এটা বি, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আরেকটা সি, এরকম ভাবে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে লাইন কন্ডাক্টর গুলো, এইগুলোর মধ্যে দিয়ে যায় ইনসুলেটর গুলো সাপোর্ট দিয়ে। এগুলো হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর, তার সাপোর্ট দিয়ে যে আমাদের কন্ডাক্টরস গুলো আছে ফেজ কন্ডাক্টর সেগুলো যাচ্ছে। আচ্ছা, এই যে উপরে যেটা আছে টাওয়ারের মাথায়, টাওয়ারের মাথা দিয়ে আরেকটা কিন্তু তার যাবে, সেই তারটাকে কি তার বলে? সেই তারটার নাম কি? সেই তারের নাম হচ্ছে শিল্ড ওয়্যার অথবা আর্থ ওয়্যার। ঠিক আছে, এটাকে বলা হয় শিল্ড ওয়্যার অথবা আর্থ ওয়্যার। এটাকে কেন ইউজ করা হয়? শিল্ড ওয়্যারটাকে কেন ইউজ করা হয় আমি আগে একদিন এক্সপ্লেন করেছিলাম। যখন কোনো মানে কোনো মেঘ উপরে তৈরি হচ্ছে, এরকম কোনো জায়গায় ধরো মেঘটা তৈরি হচ্ছে, ক্লাউড, সেই ক্লাউডের জন্য যে ইনডিউসড চার্জ, সেগুলো আমাদের আগে কোথায় ইনডিউসড হবে? কোনটা বেশি, যে উপরে আছে তার সেখানে আগে ইনডিউসড হবে। মানে ধরো এর মধ্যে যদি পজিটিভ চার্জ থাকে মেঘের মধ্যে, ক্লাউডের মধ্যে, সে কি করবে? আমার হচ্ছে এই যে গ্রাউন্ড ওয়্যার বা আর্থ ওয়্যার যেটা আছে তার মধ্যে এরকম নেগেটিভ চার্জ ইনডিউস করবে, এবং লাইন কন্ডাক্টর গুলোর মধ্যে কিন্তু অতটা চার্জ ইনডিউস হবে না। এবং সেক্ষেত্রে যে মানে যে লাইটেনিং এর যে স্ট্রাইকটা হবে, লাইটেনিং এর স্ট্রাইকটাও কিন্তু আমার মেন যে আমাদের লাইন কন্ডাক্টর সেগুলোতে না হয়ে এই শিল্ড ওয়্যারের মধ্যে বা আর্থ ওয়্যারের মধ্যেই হবে। এবং যেহেতু এই আর্থ ওয়্যারটা আমাদের টাওয়ারের স্ট্রাকচারের সঙ্গে যুক্ত আছে, তো টাওয়ারের স্ট্রাকচারের মাধ্যমে থ্রু দ্য টাওয়ার ফুটিং রেজিস্ট্যান্স এটা কিন্তু গ্রাউন্ডে রিচ করে যাবে। তো এই কারণে আমরা শিল্ড ওয়্যারটাকে ইউজ করি। ঠিক আছে, তো এখানে আমরা শিল্ড ওয়্যার ইউজ যেটা করেছি, সেই শিল্ড ওয়্যারের কিছু প্রপার্টি আমরা ডিসকাস করব, যে এই শিল্ড ওয়্যারের মাধ্যমে কত দূর পর্যন্ত আমরা প্রোটেকশনটা পেতে পারি। ঠিক আছে, তো এখানে দুটো স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ, এইটা, এটা একটা লাইন, আর এটা একটা লাইন। ঠিক আছে, মানে আমরা যদি একটা টাওয়ার ধরি, সিম্পলি এটা ধরো একটা টাওয়ার, ফর এক্সাম্পল এটা ধরো একটা টাওয়ার আমরা বলছি। ঠিক আছে, এরকম যদি টাওয়ারটা থাকে, সেই টাওয়ারের উপর দিয়ে আমার আছে কি? শিল্ড ওয়্যার। এটার উপর দিয়ে আছে আমাদের শিল্ড ওয়্যার। এবার এই শিল্ড ওয়্যারটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল পর্যন্ত এই টাওয়ারকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, টাওয়ারের মধ্যেকার যে কন্ডাক্টর, ধরো এটা একটা ফেজের কন্ডাক্টর, এটা একটা ফেজের কন্ডাক্টর, এটা ধরো আরেকটা ফেজের আমাদের কন্ডাক্টর আছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাকে ফেজ কন্ডাক্টর গুলোকে প্রোটেক্ট করতে হবে। তো সেটা করবার জন্য এই যে আমাদের উপরে যে শিল্ড ওয়্যারটা আছে, সেটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল পর্যন্ত প্রোটেকশনটা দেবে। আমি ধরো একটা ডটেড লাইন এখানে ড্র করলাম, এই যে ডটেড লাইনটা হলো, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। এদিকেও সিমিলার একটা ডটেড লাইন আমি ড্র করতে পারি, এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল পর্যন্ত প্রোটেকশন দেবে। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তো মানে টাওয়ারের যে মানে মিডিল বা সেন্টার লাইন, টাওয়ারের সেন্টার লাইন আমরা এটাকে বলতে পারি। এটা হচ্ছে আমাদের টাওয়ারের সেন্টার লাইন। এই টাওয়ারের সেন্টার লাইন থেকে, টাওয়ারের সেন্টার লাইন থেকে এই দিকে আমাদের একটা পার্টিকুলার অ্যাঙ্গেল পর্যন্ত এই প্রোটেকশন দিচ্ছে। এই দিকের একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এই একটা অ্যাঙ্গেল, আবার এইদিকেও একটা অ্যাঙ্গেল পর্যন্ত এই প্রোটেকশন দিচ্ছে, তাই তো? এবার আমাদের যদি এই যে ফেজ কন্ডাক্টর, এই যে কালো কালো করে দেখানো আছে ফেজ কন্ডাক্টর, এগুলো যদি এই অ্যাঙ্গেলের মধ্যে থাকে তাহলে তারা সুরক্ষিত। ঠিক আছে, তাহলে তারা সুরক্ষিত আছে। কিন্তু যদি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে কি অ্যাঙ্গেল বলা হয়? একে বলা হয় প্রোটেক্টিং অ্যাঙ্গেল, অথবা আরেকটা নাম আছে শিল্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, একে প্রোটেক্টিং অ্যাঙ্গেল অথবা শিল্ডিং অ্যাঙ্গেলও বলা হয়। ঠিক আছে, জেনারেলি আমাদের 15 মিটার উচ্চতা পর্যন্ত যদি কোনো টাওয়ার থাকে, ঠিক আছে, তাহলে এই শিল্ডিং অ্যাঙ্গেল যেটা আছে তার মান হয় 45 ডিগ্রি। ঠিক আছে, কত হয়? শিল্ডিং অ্যাঙ্গেলের মানটা জেনারেলি আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে এটা আমরা 45 ডিগ্রি পর্যন্ত ধরতে পারি ফর 15 মিটার উচ্চতা পর্যন্ত। ঠিক আছে, তো সরি, সেলসিয়াস নয়, 45 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তো যদি আমাদের এই যে একটা স্ট্রেট লাইন আমরা ড্র করছি, এখান থেকে টাওয়ারটাকে সেন্টার লাইন ধরে তার করসপন্ডিং সেখান থেকে 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল যদি আমরা টানি, তাহলে একটা এদিকে একটা দূরত্ব পাচ্ছি, আবার এদিকেও 45 ডিগ্রি করে আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি। যদি আমাদের এই যে ফেজ কন্ডাক্টর, এইগুলো যেগুলো আমি দেখিয়েছি, এই কন্ডাক্টর গুলো যদি অ্যাঙ্গেলের মধ্যে থাকে, তাহলে কিন্তু তারা ডাইরেক্ট লাইটেনিং স্ট্রোকের হাত থেকে সুরক্ষিত থাকবে। কিন্তু যদি এরা এর বাইরে থাকতো, মানে যদি আমি এমন করতাম, আমি যদি শিল্ডিং অ্যাঙ্গেলটা এমন সেট করতাম বা এমন উচ্চতায় আমি শিল্ড ওয়্যারটাকে রাখতাম যাতে করে এইগুলো বাইরে বেরিয়ে চলে আসছে, মনে করো এত দূর পর্যন্ত আমাদের ফেজ কন্ডাক্টর চলে আসছে, তাহলে কি কোনো লাভ হতো? এত দূরে যদি আমাদের ফেজ কন্ডাক্টর থাকতো, তাহলে কিন্তু এখান দিয়ে যে ইনসুলেটর গুলো আছে সেগুলো কোনো সুরক্ষাই পেত না। ঠিক আছে, তারা কিন্তু কোনো সুরক্ষাই পেত না। কিন্তু এক্ষেত্রে যেহেতু এই শিল্ডিং অ্যাঙ্গেল তার মধ্যে থাকছে আমার এই কন্ডাক্টর গুলো, তার মানে এই যে ইনসুলেটর গুলো এখানে আছে, এই যে ইনসুলেটর গুলো দেখতে পাচ্ছ, এইটা এই ইনসুলেটর গুলো, অথবা এই দিকের ইনসুলেটর, এই ইনসুলেটর, এই ইনসুলেটর, এরা কিন্তু প্রত্যেকে সুরক্ষিত আছে। এবং লাইটেনিং এর স্ট্রোক গুলো কিন্তু ডাইরেক্টলি আগে এই শিল্ড ওয়্যারকে আঘাত করবে, তারপরে
এরা এখানে আসার চেষ্টা করবে। তার মানে এগুলো কিন্তু প্রোটেক্টেড থাকলো, মানে আগে ব্রেকডাউন, আগে লাইটেনিং স্ট্রোক হবে আমার সিল্ড ওয়্যারের উপরে, পরে আমার এই যে ইনসুলেটারস গুলো আছে তাদের উপরে লাইটেনিং স্ট্রোক হতে পারে। তার মানে এইভাবে এটা প্রোটেক্ট করছে। এটাও ওয়ান কাইন্ড অফ ইনসুলেশন কোঅর্ডিনেশন, ঠিক আছে। আমাদের যে ফেজ কন্ডাক্টর সেগুলো কিন্তু লাইটেনিং এর ডাইরেক্ট স্ট্রোকের হাত থেকে বেঁচে গেল, কারণ তারা এই যে শিল্ডিং অ্যাঙ্গেল তার মধ্যে থাকছে, ঠিক আছে। তাহলে শিল্ড ওয়্যার এবং শিল্ডিং অ্যাঙ্গেল ব্যাপারটা বোঝা গেল। নরেন্দ্র রঞ্জন দাস, হ্যাঁ স্যার বোঝা গেছে। বোঝা গেছে? না। বোঝা গেছে। তাহলে তোমাকে যদি আমি ধরো একটা সিম্পল একটা প্রবলেম বলি, এটা ধরো টাওয়ার আছে, ঠিক আছে। টাওয়ারের উপরে দিয়ে ধরো একটা তোমার এরকম একটা আর্থওয়্যার যাচ্ছে, এরকম একটা আর্থওয়্যার, মানে ধরো একটা আর্থওয়্যার এরকম আছে উপরে দিয়ে একটা আর্থওয়্যার গেছে, হ্যাঁ, এরকম টাওয়ারের উপর দিয়ে ধরো আর্থওয়্যার গেছে। এবার এখান থেকে যে ক্রস আর্ম গুলো বেরিয়ে এসছে, এই যে ক্রস আর্ম গুলো বেরিয়ে এসছে ফেজ কন্ডাক্টর হিসাবে, এগুলো হচ্ছে তিনটে ফেজের জন্য কন্ডাক্টর ক্রস আর্ম গুলো বেরিয়ে এসছে, ঠিক আছে। হ্যাঁ এবার যদি আমি বলে দিই এর উচ্চতাটা, এই টাওয়ারের যে উচ্চতা, মনে করো টাওয়ারের উচ্চতা আমি বললাম হচ্ছে ফর এক্সাম্পল 10 মিটার, ফর এক্সাম্পল এটা আমি বললাম ধরো 10 মিটার, ঠিক আছে। আর আমার যে শিল্ডিং অ্যাঙ্গেল যেটা হয়, সেই শিল্ডিং অ্যাঙ্গেল কি করে পাই বললাম, এখান থেকে অ্যাঙ্গেল করে আমরা পাই, তাই তো। এরকম করে একটা অ্যাঙ্গেল আমরা এদিক থেকে টানবো, আর এদিক থেকেও আরেকটা অ্যাঙ্গেল আমরা টানবো, এটা হচ্ছে শিল্ডিং অ্যাঙ্গেল, হ্যাঁ ঠিক আছে। তাহলে শিল্ডিং অ্যাঙ্গেল যেটা আছে, শিল্ডিং অ্যাঙ্গেলের মান মনে করো 45 ডিগ্রি, কত 45 ডিগ্রি আমি বলে দিচ্ছি, এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলো দেখি এই উচ্চতাটা আমি ধরো একটা বলি, এই যে উচ্চতাটা মানে যেখানে আমার ক্রস আর্ম গুলো লাগানো আছে, ক্রস আর্মটা ধরো আমার কতটা উচ্চতা নিচে লাগানো আছে, ফর এক্সাম্পল ধরে নাও এটা ধরো 4 মিটার, উপর থেকে এটা ধরো 4 মিটার, এটা ধরো 4 মিটার, 4 মিটার নিচে আমার ক্রস আর্মটা লাগানো আছে, ঠিক আছে। তাহলে বলো দেখি ক্রস আর্মের ম্যাক্সিমাম লেংথ আমরা কত রাখতে পারি, যেখান থেকে আমার ইনসুলেটর গুলো ঝোলানো থাকবে, এই ক্রস আর্মের ম্যাক্সিমাম লেংথ আমরা কত রাখতে পারবো। এখানে আমরা এরকম ক্রস আর্ম তো ইনসুলেটরকে ঝুলিয়ে থাকি, তাহলে ম্যাক্সিমাম লেংথ আমরা কত রাখতে পারবো যাতে এটা প্রোটেক্টেড থাকে, বলো। 4 মিটার নিচে আমরা ক্রস আর্মটাকে লাগাচ্ছি, এখানে একটা ক্রস আর্ম লাগিয়েছি, ধরো আমি বাকিগুলোকে কনসিডার করছি না, একটাকেই কনসিডার করি, প্রথম ক্রস আর্মটার জন্যই বলো কত মিটার আমরা এটা রাখতে পারি লেংথ, করে বার করতে পারবো বলো দেখি, করা যাবে সাইন কত মিটার? হ্যাঁ বলো, এই অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি, তাহলে এই এই দূরত্বটা কত 4 মিটার, তাহলে এই দূরত্বটা কত হতে পারে ম্যাক্সিমাম 45 ডিগ্রি তো এটা, তাহলে এই দূরত্বটা কত, মানে ক্রস আর্মের লেংথ ম্যাক্সিমাম কত হতে পারে ফ্রম দ্য সেন্টার অফ দ্য টাওয়ার, এটা কত হতে পারে, এই দূরত্বটা কত হবে? সাইন 50 সাইন সাইন 50 কেন, সাইন 45, সাইন 45 কি, সাইন 45 কি, ওটা কত হবে বলো আমাকে, লেংথটা বলতে হবে, এই লেংথটা কত হতে পারে ক্রস আর্মটা ফ্রম দ্য সেন্টার, এই দূরত্বটা ম্যাক্সিমাম কত হতে পারে যদি আমাকে ঠিকমতো প্রোটেকশন দিতে হয়। এটা 4 মিটার নিচে লাগানো আছে, যদি এটা 4 মিটার হয় আর এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটার লেংথ কত, tan 45 না, tan 45, তো tan 45 মানে হচ্ছে এই লম্ব ডিভাইডেড বাই এই হচ্ছে আমার ভূমি, তাই না। কোনটা লম্ব হবে, এটা হয়ে যাবে আমার লম্ব, আর এটা হয়ে যাবে ভূমি, তাই না। এটা হচ্ছে আমার হাইট আর এটা হচ্ছে বেস, তাহলে এটা আমাদের কত, এটা যদি 4 মিটার হয় তাহলে এটাও 4 মিটারই হবে, ঠিক আছে, এটাও আমার 4 মিটারই হবে। এটাও আমার কত করতে হবে, ম্যাক্সিমাম আমার 4 মিটার হতে পারে, ক্রস আর্মের যে ম্যাক্সিমাম দৈর্ঘ্য সেটা আমার 4 মিটার নিচে যদি আমি লাগাই, ম্যাক্সিমাম এটা 4 মিটার হতে পারে, তাই তো। যদি আমি 4 মিটারের জায়গায় এটাকে 5 মিটার করে দিই তাহলে কি হবে, এটাকে যদি 4 মিটারের জায়গায় 5 মিটারের যদি আমরা করে দিই ক্রস আর্মটা, তাহলে কি ক্ষতি হবে, তাহলে 45 ডিগ্রির মধ্যে থাকবেন না, তাহলে ওই মানে লাইটিং তখন লাইটেনিং হলে, তখন কিন্তু লাইটেনিং হলে গ্রাউন্ড যে ওয়্যারটা আছে উপরে, ঠিক আছে, বা শিল্ডিং ওয়্যার যেটা আছে সেটা কিন্তু ইনসুলেটর গুলোকে আর বাঁচাতে পারবে না, ঠিক আছে। তার জন্য তাহলে আমাদেরকে কি জানতে হচ্ছে, তাহলে আমাদের ইনসুলেশন কোঅর্ডিনেশন করতে গেলে কিন্তু এই শিল্ডিং অ্যাঙ্গেল সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হচ্ছে, এবং তার ভিত্তিতেই কিন্তু আমরা এই ক্রস আর্ম, মানে এখানে আমি একটা ক্রস আর্ম বললাম, বাকি এখানে আরো ক্রস আর্ম থাকবে, সেগুলোর লেংথ আলাদা হবে, ঠিক আছে। তো সেগুলোর ক্রস আর্মের দৈর্ঘ্য কোনটা কত হবে সেগুলো কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। ঠিক মতো করে প্রোটেকশন পারপাসে আমরা কিন্তু ওটাকে ক্যালকুলেট করতে পারি, বোঝা গেল।
তো এটা আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে ধরো একটা কনভেনশনাল মেথড অফ দ্য ইনসুলেশন কোঅর্ডিনেশন। কনভেনশনাল মেথডটা কি? কনভেনশনাল মেথডটা আমরা এখানে একটা গ্রাফিক্যালি এটা বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এটা হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে? এটা হচ্ছে কনভেনশনাল মেথড অফ আমাদের ইনসুলেশন কোঅর্ডিনেশন। ইনসুলেশন কোঅর্ডিনেশনের যে এটাই হচ্ছে সবথেকে কনভেনশনাল একটা মেথড, ঠিক আছে? এখানে দেখো আমাদের দুটো ইকুইপমেন্টের ইনসুলেশন লেভেল আমাদেরকে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? দুটো ইকুইপমেন্টের ইনসুলেশন লেভেল এখানে দেখানো হয়েছে। এক হচ্ছে যে ইকুইপমেন্টটাকে আমরা প্রোটেক্ট করতে চাইছি, যে ইকুইপমেন্টটাকে আমরা প্রোটেক্ট করতে চাইছি, মানে ধরো একটা ট্রান্সফরমার বুশিং, তাহলে ট্রান্সফরমার বুশিং হচ্ছে এমন একটা ইকুইপমেন্ট যাকে আমরা প্রোটেকশন করে থাকি, যাকে আমরা খুব প্রোটেকশন করবার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি এবং আমরা আরো প্রোটেক্টিভ ডিভাইসও সেখানে ব্যবহার করে থাকি। তো এখানে দুটো ইকুইপমেন্টের বলা হয়েছে, একটা হচ্ছে বি কার্ভটা কিসের জন্য না, এটা হচ্ছে ইম্পালস ইনসুলেশন লেভেল অফ ইকুইপমেন্ট হুইচ ইজ টু বি প্রোটেক্টেড। যে ইকুইপমেন্টটাকে আমরা প্রোটেক্ট করতে চাইছি তার ইম্পালস ইনসুলেশন লেভেল কত, মানে সে কতটা ইম্পালস ভোল্টেজ বা কতটা হাই ভোল্টেজ কত সময় পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারবে। তো তার একটা গ্রাফ দেখিয়েছে, দেখো এই উপরে যে বি এর যে গ্রাফ, এটা কি, এটা হচ্ছে তার ইম্পালস ইনসুলেশন লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে তার ইম্পালস ইনসুলেশন লেভেল। ধরো এটা একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রান্সফরমার বুশিং বা ট্রান্সফরমার যে ট্রান্সফরমার বুশিংই ধরো, তার হচ্ছে ইম্পালস ইনসুলেশন লেভেল। ফর এক্সাম্পল ধরে নাও, মানে এটা একটা ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেখানো হয়েছে, ভোল্টেজ দেখানো হয়েছে, আর এক্স অ্যাক্সিস বরাবর আমাদের টাইম দেখানো হয়েছে। মানে এই যে ভোল্টেজটা, এখানে ভোল্টেজটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে এই এত সময় পর্যন্ত সে উইথস্ট্যান্ড করতে পারবে, এই এতটা সময় সে উইথস্ট্যান্ড করতে পারবে। তার থেকে যদি একটু ভোল্টেজটা কমে যায়, ধরো একটু কমে যায়, এই এতটা ভোল্টেজ যদি হয়, মানে তখন ভোল্টেজটা কিন্তু এই এতটা কমে গেছে, সেটা আর একটু বেশি সময় ধরে উইথস্ট্যান্ড করতে পারবে। মানে গ্রাফটা বুঝতে পারছো তো, মানে যত বেশি ভোল্টেজ তত কম সময় সেই ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। তো এই যে গ্রাফটা, এটার মাধ্যমে এটাই অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে কতটা ইম্পালস ভোল্টেজ বা ইম্পালস ইনসুলেশন লেভেল কতটা, মানে এই ইকুইপমেন্ট যেটা আছে তার মধ্যে যে ইনসুলেশন করা হয়েছে, রাখা হয়েছে, সেই ইনসুলেশন গুলো কতটা পরিমাণ ওভার ভোল্টেজ কত সময় ধরে সহ্য করতে পারে, তার হচ্ছে এটা গ্রাফ। মানে এটা হচ্ছে যে ইকুইপমেন্টটাকে আমরা প্রোটেক্ট করতে চাইছি তার গ্রাফ উপরে আছে। এবং এই এ যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই এ গ্রাফটা কিসের জন্য না, ইট ইজ দ্য প্রোটেকশন লেভেল ভোল্টেজ অফ দ্য প্রোটেক্টিভ ডিভাইস। ঠিক আছে, মানে যে প্রোটেক্টিভ ডিভাইস আমরা ইউজ করছি, ফর এক্সাম্পল আমাদের এই কেসটায় যেরকম আমরা বলেছিলাম, আমরা এখানে একটা লাইটেনিং অ্যারেস্টার ইউজ করছি। কেন না, ট্রান্সফরমার বুশিংটাকে প্রোটেক্ট করার জন্য লাইটেনিং অ্যারেস্টার ইউজ করছি। তো লাইটেনিং অ্যারেস্টার যেটা আমরা ইউজ করেছি, তার যে ভোল্টেজ উইথস্ট্যান্ড ক্যাপাসিটি বা তার যে ইনসুলেশন লেভেল, সেটা হচ্ছে এইভাবে ভ্যারি করছে। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার যে প্রোটেক্টিভ ডিভাইস যেটাকে আমরা ইউজ করেছি, তার যে প্রোটেকশন লেভেল বা ইনসুলেশন লেভেল, সেটা অবশ্যই যেন আমার যে ইকুইপমেন্টটাকে আমরা প্রোটেক্ট করতে চাই তার ইনসুলেশন লেভেলের থেকে কম হয়, যেটা আমি আগে এক্সপ্লেন করেছি। আমি তো আগেই বললাম যে যদি কোনো কারণে এমন ওভার ভোল্টেজ চলে আসে যেটা এই যে ভোল্টেজে গিয়ে এই প্রোটেক্টিভ ডিভাইস যেটা আছে তার ব্রেকডাউন হয়ে যাচ্ছে, কিন্তু সেটাও এমন ভোল্টেজে হতে হবে যেন সেই ভোল্টেজে আমার যে ইকুইপমেন্টটাকে প্রোটেক্ট আমরা করতে চাই তার ইনসুলেশনের ব্রেকডাউন না হয়। মানে প্রোটেক্টিভ ডিভাইসের ইনসুলেশন লেভেলটা কিন্তু প্রোটেক্টেড ডিভাইসের ইনসুলেশন লেভেলের তুলনায় অবশ্যই কম থাকতে হবে। এই দেখো একটু গ্যাপ কিন্তু থাকছে, তোমরা দেখতেই পাচ্ছ এই দুটো গ্রাফের মধ্যে কিন্তু একটু গ্যাপ আছে। এই গ্যাপ যেটা দেখতে পাচ্ছ, মানে এটা হচ্ছে অলমোস্ট 10 to 15%। ঠিক আছে, 10 থেকে 15% ভোল্টেজের একটা গ্যাপ কিন্তু থাকে। মানে ইনসুলেশন লেভেল অফ দ্য প্রোটেক্টিভ ডিভাইস যা হবে তার থেকে আমাদের যে ইকুইপমেন্ট 10 থেকে 15 নয়, অ্যাকচুয়ালি এটা 15 থেকে 25। ঠিক আছে, সরি আমি একটু এটা মিস্টেক হয়ে গেছে, এটা 10 থেকে 15 বলা ভুল হবে, এটা হচ্ছে 15 থেকে 25%। ঠিক আছে, বেশি রাখতে হবে, 15 to 25%। এটা হচ্ছে 15 to 25% বেশি রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, কার ইনসুলেশন লেভেলটাকে বেশি রাখতে হবে না, যে ইকুইপমেন্টটাকে আমরা প্রোটেক্ট করতে চাই তার ইনসুলেশন লেভেলটাকে একটু বেশি রাখতে হবে। কার থেকে না, প্রোটেক্টিভ ডিভাইস হিসাবে আমরা যেটাকে ইউজ করেছি তার ইনসুলেশন লেভেলের তুলনায় অন্ততপক্ষে 15 থেকে 25% আমরা বেশি রাখবো।
এটা হচ্ছে মেন কনসেপ্ট অফ ইনসুলেশন কোঅর্ডিনেশন, এটাই হচ্ছে কনভেনশনাল মেথড। ঠিক আছে, আর যদি আমরা একটু স্ট্যাটিস্টিক্যাল মেথডস এর দিকে যাই তাহলে আমরা কিভাবে দেখতে পাচ্ছি, এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ অ্যানালিসিস করে দেখানো হয়েছে। এটা এক্সাক্ট কোনো ডেটা নয়, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল রাফ ডেটা, যেটা থেকে আমরা একটু আইডিয়া করতে পারবো যে কোথায় কিরকম লেভেলের ইনসুলেশন কোঅর্ডিনেশন করা থাকে বা কতটা পর্যন্ত ওভার ভোল্টেজ অ্যালাউয়েবল থাকতে পারে। ঠিক আছে, এখানে একটা গ্রাফ তোমরা দেখতে পাবে। এই গ্রাফের মধ্যে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখানো হয়েছে কি নাম্বার অফ ডিস্ক ইনসুলেটর, ঠিক আছে, আর এক্স অ্যাক্সিস বরাবর কি দেখানো হয়েছে ওভার ভোল্টেজ ইন পার ইউনিট। ঠিক আছে, ওভার ভোল্টেজ ইন পার ইউনিট মানে কতগুলো ডিস্ক ইনসুলেটর আমরা ওই লাইনের জন্য ইউজ করব, এবং এইদিকে আমরা দেখিয়েছি কি কত ওভার ভোল্টেজ ইন পার ইউনিট সিস্টেম। পার ইউনিট সিস্টেম তোমরা শুনেছো টার্মটা, পার ইউনিট সিস্টেম, এটা পার ইউনিট সিস্টেম তোমরা শুনেছো? হ্যাঁ, খেয়াল পড়ছে না এখন। কস্তুরী, পার ইউনিট সিস্টেম না, আমারও খেয়াল পড়ছে না। আচ্ছা, পার ইউনিট মানে হচ্ছে ধরো তোমার নমিনাল ভোল্টেজ যেটা আছে তার তুলনায় কত গুণ, বেসিক্যালি এটাই বলতে পারো। মানে পার ইউনিট সিস্টেমে একটা বেস ভোল্টেজ থাকে, একটা থাকে বেস ভোল্টেজ। ঠিক আছে, ধরো তোমার সিস্টেম ভোল্টেজ হচ্ছে 220 কেভি, ফর এক্সাম্পল তোমার সিস্টেম ভোল্টেজ ধরো 220 কেভির একটা সিস্টেমে তুমি কাজ করছো, তাহলে তোমার 220 কেভিটা হলো বেস ভোল্টেজ। এটা কি হলো, এটা হয়ে গেল ভিবি বা বেস ভোল্টেজ। ঠিক আছে, এবার তার থেকে কত গুণ বেশি ভোল্টেজ আছে সেটা হচ্ছে পার ইউনিট। ঠিক আছে, ধরো 220 হচ্ছে তোমার বেস ভোল্টেজ, তুমি এই নিয়ে কাজ করছো। এখন মনে করো সিস্টেমের ভোল্টেজ তোমার 660 হয়ে গেছে, সাপোজ 660 হয়ে গেছে, সিস্টেমে কোনো কারণে একটা ওভার ভোল্টেজ চলে এসেছে, তার ম্যাগনিটিউড হচ্ছে 660 কেভি। তাহলে বলো দেখি সেটা কত পার ইউনিট হবে? পার ইউনিটে লিখলে কত কত গুণ? পার ইউনিট মানে হচ্ছে যেটা এক্সাক্ট মানে সিস্টেমের যেটা ভোল্টেজ, আমি ধরো এটাকে ভিএস বলছি, সিস্টেম ভোল্টেজ সমান 660 কেভি হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে পার ইউনিটের যদি আমরা লিখি তাহলে হয়ে যাবে ভিএস ডিভাইডেড বাই বেস ভোল্টেজ, মানে হচ্ছে 660 বাই 220 মানে 3 পার ইউনিট। ঠিক আছে, 3 পার ইউনিট মানে পার ইউনিটে এভাবেই লেখা হয়, মানে আমাদের একটা বেস ভোল্টেজ ধরা থাকে, তার তুলনায় কত গুণ বেশি ভোল্টেজ এসেছে সেটা বোঝানোর জন্য পার ইউনিট সিস্টেম ব্যবহার করা থাকে। ঠিক আছে, তো এখানে একটা গ্রাফ ধরো এঁকেছে, সেই গ্রাফটাতে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখিয়েছে কতগুলো ডিস্ক ইনসুলেটর লাগছে, আর এক্স অ্যাক্সিসে দেখিয়েছে কতটা ওভার ভোল্টেজ হয়েছে। ঠিক আছে, এবার এই যে ডিস্ক ইনসুলেটর কতগুলো ব্যবহার করতে হবে সেটা দেখতে পাচ্ছ ভ্যারি করেছে ক্রমশ। যত পার ইউনিট সিস্টেম আমরা দেখছি ওভার ভোল্টেজ হচ্ছে তত বেশি ডিস্ক ইনসুলেটর লাগার কথা। মানে এখানে হচ্ছে 1 পার ইউনিট। 1 পার ইউনিট মানে কি, মানে 220 কেভি সিস্টেমের 1 পার ইউনিট মানে কত? ফর এ 220 কেভি সিস্টেম যদি আমরা বলি 1 পার ইউনিট, তার মানে কত ভোল্টেজ? এর যদি 1 পার ইউনিট বলি তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 220 কেভি কেই আমরা বোঝাতে চাইছি। 1 পার ইউনিট মানে হচ্ছে 220 ইনটু 1 মানে 220 কেভিই হবে। ঠিক আছে, এবার এই 220 তে যদি আমরা বলি হচ্ছে 2 পার ইউনিট, 2 পার ইউনিট মানে কত? 220 ইনটু 2 মানে হচ্ছে কত? 440 কেভি। ঠিক আছে, 440 কেভি। যদি বলে আড়াই পার ইউনিট মানে হচ্ছে 220 ইনটু আড়াই। এরকম ভাবে পার ইউনিট যত বাড়বে তত আমাদের ভোল্টেজটা বেড়ে যাবে, সিস্টেম ভোল্টেজটা। তো এখানে যত দেখো পার ইউনিট বেড়েছে তত কিন্তু আমাদের ভোল্টেজটা বাড়ছে, এবং ভোল্টেজ যদি বাড়ে সেটাকে উইথস্ট্যান্ড করার জন্য আমাদের কি হবে, নাম্বার অফ ইনসুলেটর যেটা লাগছে, কতগুলো ইনসুলেটর ব্যবহার আমরা করব সেটার সংখ্যাটাও বাড়ছে। ঠিক আছে, তো এই বাড়ার যে ব্যাপারটা, কত পার ইউনিট ভোল্টেজ হলে কতগুলো বেশি ইনসুলেটর লাগবে, সেই বৃদ্ধির ব্যাপারটা আমাদের 220 কেভির ক্ষেত্রে দেখো খুব অল্প হারে বাড়ছে। কিন্তু 220 যদি আমরা দেখি, এই আমাদের যখন এটা ছিল মানে 1 পার ইউনিট ছিল, তখন আমাদের নাম্বার অফ ইনসুলেটর, মানে এটা জাস্ট এক্সাক্ট ডেটা নয়, এটা হচ্ছে 10 এর তুলনায় কম, মানে 10 এর অর্ধেক ধরো 5 দেখিয়েছে এখানে। এটা যদি 5 আমরা ধরি তাহলে 2 পার ইউনিটেও 5ই আছে অলমোস্ট, আড়াই পার ইউনিটে একটু বেড়েছে 6 হয়েছে, 3 পার ইউনিটে হয়তো আরেকটু বেড়েছে, এবং ধরো আমাদের যদি 3.5 পার ইউনিট ধরি তাহলে হয়তো 10টা হয়েছে। ঠিক আছে, মানে খুব দ্রুত হারে যে বাড়ছে এরকমটা নয়, 220 কেভি সিস্টেমে খুব একটা দ্রুত হারে এরকম বাড়ছে না। আর ডিস্ক ইনসুলেটর মানে কি, যত ভোল্টেজ বাড়বে তত বেশি ডিস্ক ইনসুলেটর লাগবে, এটা তো তোমরা জানো। 11 কেভি লাইনে কটা ডিস্ক ইনসুলেটর থাকে? যখন যেখানে আমাদের মানে কোনো জায়গায় কোনো লাইনের মানে অ্যাঙ্গেল চেঞ্জ হয়,
সেখানে আমরা দেখেছি লাইনের মধ্যে ডিস্ক ইনসুলেটর ব্যবহার করা থাকে। এমনি তো লাইনের মধ্যে তোমরা দেখেছো পিন ইনসুলেটর থাকে, কিন্তু যেখানে কোনো মানে সাইড চেঞ্জ করতে হচ্ছে বা ডাবল পোল যেখানে আছে, এরকম ডিপি স্ট্রাকচার যেখানে আছে, সেখানে গিয়ে যেখানে কোনো সেকশনের টার্মিনেশন হচ্ছে সেখানে ইনসুলেটর ব্যবহার করা থাকে। তো এরকম ইনসুলেটর কটা থাকে 11 কেবি সিস্টেমে? কটা করে ইনসুলেটর থাকে পার ফেজে? দেখবে পার ফেজে একটা একটা করেই থাকে ডিস্ক ইনসুলেটর। ঠিক আছে, পার ফেজে এরকম একটা করে ডিস্ক ইনসুলেটর থাকে। নাম্বার অফ ডিস্ক হচ্ছে 1 ফর 11 কেবি সিস্টেম। 11 কেবি সিস্টেম যেখানেই তোমরা দেখবে, একটু বাড়ির ধারে পাশে যখনই তোমরা এরকম 11 কেবি লাইন দেখবে সেখানে যেখানে এরকম ডাবল পোল স্ট্রাকচার আছে, বা যেখানে তোমার ট্রান্সফরমার যে পোলে আছে সেই পোলেও যদি তুমি লক্ষ্য করো, দেখতে পাবে ওখানে যে মাথায় যেখানে এসে তারগুলো ঢুকেছে সেখানে একটা করে ডিস্ক আছে। মানে 11 কেবি লেভেলে একটা করে ডিস্ক সাফিসিয়েন্ট। একইভাবে যদি তুমি একটা 33 কেবি লাইন দেখো, সেখানে কিন্তু দেখবে একটা ডিস্ক নেই, সেখানে এরকম 3টে ডিস্ক সিরিজে লাগানো আছে, দেখতে পাবে। ঠিক আছে, 3টে ডিস্কে এরকম ভাবে লাগানো আছে, সেখানে 3টে ডিস্ক নিয়ে একটা আমার ইনসুলেটর হয়। ঠিক আছে, মানে 33 কেবিতে কিন্তু নাম্বার অফ ডিস্ক হয়ে যায় 3। সেরকম ভাবে যত ভোল্টেজ বাড়তে থাকে তত কিন্তু আমাদের নাম্বার অফ ডিস্কটাও বাড়তে থাকে। ঠিক আছে, সেরকম ভাবে বুঝতেই পারছো 220তে আমার যতগুলো ডিস্ক লাগছে সেটা সেটা হচ্ছে কত 1 পার ইউনিট যদি আমরা কনসিডার করতাম, মানে সিস্টেমে যদি আমরা ধরে নিই 220 থাকবে, আর কোনোদিন 220 থেকে বেশি কিছুই হবে না, তখন আমরা এই এতগুলো ইনসুলেটর লাগাতাম। যদি আমরা ভেবে নিই 220 ইন্টু 1.5 ম্যাক্সিমাম এতটুকুই হতে পারে, তাহলে আমরা এতগুলোই ইনসুলেটর লাগাতাম। কিন্তু যদি আমরা ধরি 220 সিস্টেমে 3.5 পার ইউনিট ভোল্টেজও আসতে পারে, মানে কত 220 ইন্টু 3.5 গুণ করে দেখো কত ভোল্টেজ আসতেই পারে, সিস্টেমে ওভার ভোল্টেজ হতেই পারে। তার জন্য আমরা প্রভিশন তো রাখতে পারি। 220 সিস্টেমে যদি 3.5 পার ইউনিটও ভোল্টেজ চলে আসে, তখনও কিন্তু আমাদের অলমোস্ট ওই অ্যাপ্রক্সিমেটলি 10টা ইনসুলেটর দিলে কাজ চলে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা 220 সিস্টেমের ক্ষেত্রে 10টা করে ইনসুলেটর লাগাতে পারি অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, মানে আপ টু 3.5 পার ইউনিট ওভার ভোল্টেজ পর্যন্ত মানে আমরা কিন্তু 220 সিস্টেমকে প্রোটেকশন দিতে পারছি। 220 সিস্টেম মানে 220 কেভি যদি একটা সিস্টেম ভোল্টেজ হয়, একটা ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ যদি 220 কেভি হয়, তাহলে সেই লাইনে আমরা যদি 10টা ইনসুলেটর দিয়ে রাখতে পারি অ্যাপ্রক্সিমেটলি, তাহলে 220 গণিত আমাদের 3.5 মানে কত হচ্ছে, কত ভোল্টেজ হচ্ছে বলো, এটা কত কেভি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি? 770। অলমোস্ট হচ্ছে 770 কেভি। তাহলে 770 কেভি পর্যন্ত যদি ভোল্টেজ চলে আসে, কেন আসবে, আসতেই পারে কোনো লাইটেনিং বা সুইচিং ওভার ভোল্টেজের জন্য এত হিউজ ভোল্টেজ চলে আসতে পারে। তো তার জন্য কিন্তু আমাদের 220 কেভি সিস্টেমের ইনসুলেশনের ব্রেকডাউন ঘটবে না। ঠিক আছে, কারণ কতগুলো ইনসুলেটর আমরা লাগিয়ে রেখেছি, সেই ইনসুলেশনগুলো উইথস্ট্যান্ড ইনসুলেশন লেভেল এতটাই দেওয়া আছে যে 3.5 পার ইউনিট ওভার ভোল্টেজ চলে এলেও সেই লাইনটা কিন্তু সেই ওভার ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা নিচের যে গ্রাফটা দেখলে এটা 220 কেভি লাইনের ক্ষেত্রে দেখলে। এবার আমরা আরেকটা উপরের গ্রাফ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 345 কেভি যদি কোনো সিস্টেমের ভোল্টেজ হতো, তার ক্ষেত্রে গ্রাফটা কেমন হতো। তার ক্ষেত্রে 1 পার ইউনিটে হচ্ছে ধরো অ্যাপ্রক্সিমেটলি 6টা মতো ইনসুলেটর লাগছে, 1.5 পার ইউনিটে অ্যাপ্রক্সিমেটলি 7টা মতো লাগছে, 2 পার ইউনিটে আরেকটু বেশি, 3 পার ইউনিটে আরেকটু বেশি, মানে গ্রাফটা কিন্তু আরেকটু দ্রুত হারে বাড়ছে। মানে 220 কেভি লেভেলের ক্ষেত্রে এর যে বৃদ্ধির হারটা ছিল ওভার ভোল্টেজের সাথে সাথে, 345 এর ক্ষেত্রে আরেকটু বৃদ্ধির হারটা বেশি। আবার যদি আমরা 500 কেভি একটা সিস্টেমের কথা ভাবি, তার ক্ষেত্রে কিন্তু ওভার ভোল্টেজ হওয়ার সাথে সাথে মানে এই কতগুলো পার ইউনিট যত বাড়ছে মানে কি তত ওভার ভোল্টেজ হচ্ছে। ওভার ভোল্টেজ হওয়ার সাথে সাথে যতগুলো ডিস্ক আমাদের প্রয়োজন, সেই ডিস্কের সংখ্যাটা কিন্তু অতি দ্রুত হারে বেড়ে যাচ্ছে। যেমন ধরো এখানে আমার 10টা লাগছে 1 পার ইউনিটে, 1.5 পার ইউনিটে অ্যাপ্রক্সিমেটলি 12টা মতো লাগছে ধরে নিলাম, 2 পার ইউনিটে মোটামুটি 15টা লাগছে, 2.5 পার ইউনিটে কিন্তু 20 কাছাকাছি লাগছে, এবং 3 পার ইউনিটে গেলে অ্যাপ্রক্সিমেটলি আমার 40-এর কাছাকাছি চলে যাচ্ছে, 35-এর কাছাকাছি। 3.5 এ গেলে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 60টা মতো ইনসুলেটর লাগছে। ঠিক আছে, মানে অতি দ্রুত হারে কিন্তু বেড়ে যাচ্ছে। যত ওভার ভোল্টেজ হচ্ছে, ওভার ভোল্টেজ হওয়ার সাথে সাথে সিস্টেমের নাম্বার অফ ডিস্ক ইনসুলেটর যতগুলো প্রয়োজন তার সংখ্যাটা কিন্তু অতি দ্রুততার সঙ্গে বেড়ে যাচ্ছে। এবং এটা কিন্তু লো যে ভোল্টেজ লেভেল মানে কম্পারেটিভলি লো, 220 কেভির ক্ষেত্রে কিন্তু বৃদ্ধির হারটা অত বেশি ছিল না, 345-এ আরেকটু বেশি ছিল, 500-র ক্ষেত্রে আরেকটু বৃদ্ধির হারটা বেশি, আর 750 তো খুবই দ্রুত হারে বেড়ে যাচ্ছে। মানে ধরো 1 পার ইউনিটের ক্ষেত্রে আমরা 20টা ইনসুলেটর লাগাচ্ছি ডিস্ক ইনসুলেটর, সেখানে 1.5 এর ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি আমরা কতগুলো বলতে পারি, প্রায় 30টা,
প্রায় 30টা লাগাচ্ছি, আবার 2 পার ইউনিটের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি প্রায় 50টা লাগাচ্ছি, ঠিক আছে। আর যদি 2.2 এর থেকে একটু বেশি হয়ে যায়, মানে 2.5 এর থেকেও কম, সেখানে নাম্বার অফ ডিস্ক ইনসুলেটর হচ্ছে 60-এরও বেশি লেগে যাচ্ছে, ঠিক আছে। মানে আরো বৃদ্ধি যদি পাই ওভার ভোল্টেজ, তাহলে আরো এরকম ভাবে নাম্বার অফ ডিস্ক খুব দ্রুত হারে বেড়ে যেত, ঠিক আছে। তার মানে ব্যাপারটা আমি এটাই বলতে চাইছি যে যত সিস্টেমের ভোল্টেজটা বাড়তে থাকবে, সিস্টেমটাকে ওভার ভোল্টেজের হাত থেকে বাঁচানোর জন্য, মানে ম্যাক্সিমাম কতটা ওভার ভোল্টেজ পর্যন্ত আমরা সিস্টেমটাকে প্রোটেক্ট করতে পারি, তার জন্য আমরা ডিস্ক ইনসুলেটর ব্যবহার করব। সেই ডিস্ক ইনসুলেটরের সংখ্যাটা অতি দ্রুততার সঙ্গে বেড়ে যায়, ঠিক আছে। তো সেই কারণে কি হয় যে কম্পারেটিভলি লো ভোল্টেজের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি ওভার ভোল্টেজ পর্যন্ত তাকে প্রোটেক্ট করতে পারি, সেটা হচ্ছে টেকনিক্যালি এবং ইকোনমিক্যালি পসিবল। মানে ধরো একটা 220 কেভি সিস্টেম, তাকে আমরা যদি 3.5 গুণ ওভার ভোল্টেজ, মানে কত 770 কেভি পর্যন্ত প্রোটেকশন দিতে চাই, তার জন্য আমাদের অ্যাপ্রক্সিমেটলি 10টা ইনসুলেটর ইজ সাফিসিয়েন্ট। মানে 10টা ইনসুলেটর ইউজ করলে অ্যাপ্রক্সিমেটলি আমরা আমাদের পারপাসটা সার্ভ করতে পারছি। কিন্তু যদি আমরা এই 750 কেভি সিস্টেমকে তার 3.5 গুণ ওভার ভোল্টেজ পর্যন্ত প্রোটেক্ট করতে চাইতাম, তাহলে ইনসুলেটরের সংখ্যাটা হয়তো 200 ছাড়িয়ে যেত, ঠিক আছে। তাহলে একটা জায়গায়, একটা টাওয়ারের মধ্যে 10টা ইনসুলেটর দিয়ে একটা স্ট্রিং বানানো টেকনিক্যালি পসিবল, কিন্তু 200টা 300টা একটা ইনসুলেটর যদি একটা পোল থেকে আমাকে ঝোলাতে হয়, সেটা ইকোনমিক্যালিও পসিবল নয়, আবার সেটা টেকনিক্যালিও পসিবল নয়, ঠিক আছে। তো সেই কারণে কি হয়, সেই কারণে হচ্ছে কম্পারেটিভলি লোয়ার ভোল্টেজের ক্ষেত্রে আমরা 3.5 টাইমস অফ ওভার ভোল্টেজ পর্যন্ত প্রোটেকশনটা দিতে পারি। ওভার 3.5 টাইমস অফ দ্য নর্মাল সিস্টেম ভোল্টেজে যদি চলে যায়, তার জন্য আমরা সিস্টেমটাকে কতগুলো ডিস্ক ইনসুলেটর দিয়ে প্রোটেকশনের ব্যবস্থাটা রাখতে পারি। কিন্তু সিস্টেম ভোল্টেজ যদি অনেক বেশি হয়ে যায়, মানে অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা 500 কেভি বা 750 কেভি এরকম লেভেলের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা সিস্টেমে অত বেশি ওভার ভোল্টেজ পর্যন্ত মোটেই প্রোটেকশন দিতে পারবো না। সেখানে বড়জোর আমরা 1 বা 1.5 পর্যন্ত অ্যাট ম্যাক্স প্রোটেকশন দিতে পারি, তার থেকে বেশি কিন্তু প্রোটেকশন দেওয়াটা টেকনিক্যালি অথবা ইকোনমিক্যালি কোনোভাবেই পসিবল নয়, ঠিক আছে। তো এই ইনসুলেশন কোঅর্ডিনেশন করবার সময় এই টেকনিক্যাল এবং ইকোনমিক্যাল এই ফিজিবিলিটির ব্যাপারটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে ইনসুলেশনের ডিজাইন করবার সময়, ঠিক আছে। তো ব্যাপারটা কি বুঝতে পারলে জ্যোতির্ময়? হ্যাঁ স্যার বলুন। এই যে আমি লাস্টে যে ব্যাপারটা ডিসকাস করলাম যে নাম্বার অফ ডিস্ক কোথায় কতগুলো লাগবে, সেটা থেকে তুমি কি বুঝলে যে আমি 750 কেবি যদি সিস্টেম হয়, তাকে কি আমি কত গুণ পর্যন্ত প্রোটেকশন দিতে পারবো ওভার ভোল্টেজের ক্ষেত্রে, কতটা ওভার ভোল্টেজ পর্যন্ত তাকে আমি বাঁচাতে পারবো ডিস্ক ইনসুলেটর লাগিয়ে? ওটা স্যার 2 টাইমস। 2 টাইমসও কিন্তু খুব ডিফিকাল্ট, 2 টাইমসও ডিফিকাল্ট। সেখানেও প্রায় 50টা ইনসুলেটর লাগছে একটা পোল থেকে, একটা ফেজের জন্য 50টা ইনসুলেটর ঝুলানো, মানে বুঝতে পারছো, সেটাও কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। অতটাও ওভার ভোল্ট, মানে আমরা কিন্তু এখানে 2 টাইমস অথবা 2 টাইমস এখানে বলেছে, ঠিক আছে। কিন্তু অতিরিক্ত হাই ভোল্টেজ যখন হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু সেটাও খুব টেকনিক্যালি ডিফিকাল্ট হয়ে যাবে। হয়তোবা মডার্ন ডিজাইনে এটা পসিবল, 2.5 টাইমস বা 2 টাইমস পর্যন্ত হয়তো পসিবল, কিন্তু তার থেকে বেশি যদি ওভার ভোল্টেজ হয়ে যেত, সেটাকে কিন্তু কোনোভাবে এখানে প্রোটেকশন দেওয়া সম্ভব হতো না, ঠিক আছে। আমাদের যে নর্মাল ডিজাইন, সেই তার মাধ্যমে কিন্তু প্রোটেকশন দেওয়া সম্ভব হতো না। মানে আমি যদি চাই এই 750 কেভি ভোল্টেজ, একে আমি 3.5 গুণ পর্যন্ত প্রোটেকশন দেবো, মানে 750 ইন্টু 3.5 গুণ কতটা ভোল্টেজ পর্যন্ত প্রোটেকশন দেবো, তখন আমার ইনসুলেটরের সংখ্যা এতটাই বেড়ে যেত যে সেটাকে আমরা টেকনিক্যালি সেটাকে মানে ইনস্টলই করতে পারতাম না, এবং সেটা ইকোনমিক্যালিও জাস্টিফাইড হতো না, ঠিক আছে। কিন্তু লোয়ার কম্পারেটিভলি লোয়ার ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু আমরা আপ টু 3.5 টাইমস, ঠিক আছে, যেরকম হচ্ছে 220 কেভি লেভেল যদি আমরা ধরি, সেখানে আমরা 3.5 গুণ অফ দ্য নমিনাল ভোল্টেজ সেই পর্যন্ত প্রোটেকশন দিতেই পারি। তার জন্য আমাদের সেরকম কোনো টেকনিক্যাল হ্যাজার্ডস বা ইকোনমিক্যাল প্রবলেমও দেখা দেবে না, ঠিক আছে। তো ইকোনমিক্যাল এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে ইনসুলেশনের কোঅর্ডিনেশন যখন করা হবে, ঠিক আছে। কস্তুরী বুঝতে পারলে? সোমেন সামন্ত? আচ্ছা বুঝে গেলাম।